একটা কথা আপনি একেবারে ঠিক বলেছেন শর্মির পাপা। আমি বরাবর আমার ভালো থাকাটাকে প্রাধান্য দিয়েছি। বরাবর। আমি যে আপনার মতো স্বার্থহীন মানুষ নই, যে দুহাত ভরে অন্যকে শুধু দিয়েই যায়। আমি শুধু পেতে ভালোবাসি, যতটুকু পেলে একটা জীবন নিয়ে ভালো থাকা যায়। তাই যখন টের পেয়েছি একটা ভুল মানুষের সাথে জড়িয়ে গিয়েছি আমি, যার সাথে আর যাই হোক একটা সুস্থ সম্পর্ক আশা করা যায় না, টের পাওয়া মাত্রই তার কাছ থেকে সরে আসতে চেয়েছি, শুধুমাত্র ভালো থাকার জন্যই। তারপর যখন ধর্ষিত হলাম সুইসাইড করার বদলে, তখন আমার মাথায় চলছিল কিভাবে ভালো থাকা যায়। সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো থাকতে। যখন টের পেলাম আমি অন্তঃসত্ত্বা, তখনও মরার কথা না ভেবে চেষ্টা করেছি ভালো থাকতে। ওই পরিস্থিতিতে ভালো থাকার মানে ছিল উচ্ছ্বাসকে বিয়ে করে নেয়া, বাচ্চাটাকে পিতৃ পরিচয় দেয়া। তাই ভালো থাকতে নিজের আত্মসম্মান দাফন করে একজন রেপিস্টের কাছে গিয়েছিলাম তাকে বিয়ে করতে। কিন্তু ভালো থাকা তো আমার কপালে লেখা নেই। উচ্ছ্বাসের জেল হলো। আমার উচিত ছিল তখনই আত্মহত্যা করা, কিন্তু আমি যে ভালো থাকার কাঙ্গাল, তাই করলাম কি, পেটের বাচ্চাটাকে মারলাম, অথচ নিজে মরলাম না। কারণ আমার ভালো থাকতে হবে। এই ভালো থাকার জন্য কি কি করেছি এই 60টা বছর আপনি জানেন? আপনাকে বলা হয়নি, কিন্তু থাকিনি ভালো। কত লোকের গঞ্জনা সহ্য করেছি, লাঞ্ছনা সহ্য করেছি দীর্ঘ 60টা বছর। 7 বছর শর্মির পাপা, তারপরেও আমি হেদিয়ে মরেছি একটু ভালো থাকার জন্য। এই পৃথিবীতে কে ভালো থাকতে চায় না বলুন তো? তারপর হঠাৎ করে কিভাবে যেন একটা জ্যাকপট পেয়ে গেলাম। আমি আপনাকে পেয়ে গেলাম। এত দিলেন আমায় আপনি, আপনার পরিবার আরও ভালো থাকার লোভ পেয়ে বসলো আমাকে। এটাও সত্যি, যেটুকু আমি সবার জন্য করেছি তাও আমার স্বার্থে। সবকিছুর মধ্যে আমি আমার ভালো থাকা খুঁজে নিয়েছি। আমি দেখতাম মায়ের যত্ন করলে আমি ভালো থাকছি, তাই মায়ের যত্ন করতাম। দেখতাম শর্মিকে আদর করলে আমি ভালো থাকছি, তাই শর্মিকে আদর করতাম। আমি দেখতাম নাবিল শাইমির মনে নিজের জন্য একটু জায়গা করতে পারলেই আমি ভালো থাকব, তাই সেই চেষ্টা করতাম। সবকিছু আমার নিজের ভালো থাকার জন্য। ঠিক বলেছেন আপনি। আমি চাইনি আমার নোংরা অতীত গণহারে সবাই জানুক, তাই উচ্ছ্বাসকে সবার সামনে আসতে দিইনি, লুকিয়ে গিয়েছি। সবটাই ভালো থাকতে খানবাড়ির সবার চোখে কি পরিমাণ অযাচিত ভালোবাসা আমি দেখেছি আমার জন্য। ওই চোখগুলোতে আমি আমার জন্য ঘৃণা না দেখার চেষ্টা করে গিয়েছি। আমি চাইনি 7 বছরের ইতিহাসের আমার জীবনে পুনরাবৃত্তি হোক। আবার দম আটকে রেখে দিন পার করি। ভীষণ দুর্বিষহ ছিল ওই দিনগুলো শর্মির পাপা। গোটা জীবনটাই আমার কেটেছে কিছু ভুল সিদ্ধান্তে। এখানে অন্য কারো কোনো দোষ নেই। ভুলগুলো করেছি শুধুমাত্র নিজে ভালো থাকতে। নিজের কথাই ভেবেছি শুধু, কিন্তু স্বার্থপরেরা যে ভালো থাকতে পারে না শর্মির পাপা। আপনি ভাবতে পারেন যে চরিত্র 30-এও উন্নত হয় না তার আর কি হবে। আমার মরতে বরাবর ভীষণ ভয় লাগে। আজ হঠাৎ নিজেকে খুব সাহসী লাগছে, সাথে আনন্দ হচ্ছে। আমার জীবনের ফুলগুলোর কষ্টের কারণ হবে না আর। কারণ আমি তো আমি। আমায় ঘৃণা করুন শর্মির পাপা, আমি চাই আপনি করুন। রক্তের ছোপ দাগ লেগে থাকা কাগজটায় চোখ বুলিয়ে রাওনাব কাগজটা দলা পাকে হাতের মুঠো নেয়। তারপর দৃষ্টি ঘুরিয়ে জানালার বাইরে তাকায়। পাশের এরিয়াতে একটা শপিং মল নির্মাণাধীন। নির্মাণ কাজের শব্দে রাওনাব বিরক্ত হয়ে কপাল কুঁচকে ফেলে। তার রীতিমতো মাথা ব্যথা করছে শব্দে। স্যার, আসবো? রাওনাব হাতের কাগজটা বিনে ছুঁড়ে ফেলে মাথা ঘুরিয়ে হেড নার্সের দিকে তাকায়, ম্লান হেসে বলে, এসো। আফরিন হাতের ফাইলগুলো রাওনাফের টেবিলের উপর রেখে বলে, স্যার, রিপোর্টগুলো। রাওনাফ হাত বাড়িয়ে রিপোর্টগুলো দেখতে থাকে। নার্স আর চোখে রাওনাফকে দেখছে। তারপর নিচু স্বরে বলে, স্যার, আজ ওটি করবেন? কেন নয়। রিপোর্টে চোখ বোলাতে বলে রাওনাফ, না মানে স্যার, এই পরিস্থিতিতে আফরিন রোগীর জীবন আগে, তারপর সবকিছু।
দৃঢ়ভাবে জবাব দেয় রওনক। আফরিন কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আপনার খুব ধৈর্য স্যার। রওনক মৃদু হাসে, বলতে থাকে, আফরিন জানো, আমার বাচ্চাগুলোকে আমি কখনো ডাক্তারি পড়াবো না। এই পেশাটা একজন মানুষকে মানুষ থাকতে দেয় না, পাথর বানিয়ে দেয় একটা স্টোন। আফরিন চুপ করে থাকে, তারপর বলে ওঠে, স্যার কফি পাঠাবো? হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছো। কড়া করে যাও, নিয়ে এসো। আফরিন চলে যেতেই লামিয়ে ভেতরে ঢোকে। রওনক এসে বলে, গুড মর্নিং, কোথা থেকে এলো? আজ তো তোমার ওটি নেই সকালে। লামিয়া বসতে বসতে বলে, এলাম তোমার হালচাল দেখতে। হসপিটালটা তো পুরো পারিবারিক হসপিটাল বানিয়ে ফেললে। রওনক জবাব দেয় না। লামিয়া বলে, শর্মির কেবিন থেকে এলাম, তোমার দুই শালিকার কাছে নালিশ করছে তাকে ন্যাড়া কেন করা হয়েছে। তার লম্বা লম্বা চুলগুলোর জন্য ভীষণ কষ্ট হচ্ছে তার। রওনক হাসে। লামিয়া বলে, মেয়েটাকে একটু সুস্থ দেখতে কি যে শান্তি লাগছে রওনক। গত 15টা দিন আমি ঘুমাতে পারিনি ঠিকভাবে, তুমি জানো। রওনক উঠে দাঁড়ায়, ম্লান হেসে মৃদু স্বরে বলে, জানি, আমার বেস্ট ফ্রেন্ডকে আমি চিনি। কোথাও যাচ্ছ তুমি? লামিয়া রওনকের দিকে তাকিয়ে বলে। রওনক বলে, 401-এ। লামিয়ার সাথে সাথে উঠে দাঁড়ায়, বলে, আমিও যাব না, আমি একাই যেতে চাচ্ছি লামিয়া। লামিয়া দাঁড়িয়ে যায়। রওনক বলে, আগে আমার বোঝাপড়া করা দরকার, তোমরা পরে যেও। লামিয়া মাথা নাড়ায়। রওনক বলে, আফরিন এলে তাকে কফি নিয়ে 401-এ পাঠিয়ে দিও, আমি আসছি। মেডিসিনের তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগছে। গন্ধটা সহ্য করা যাচ্ছে না। উর্বির চোখ পিটপিট করে তাকাচ্ছে। সে বুঝতে পারছে না সে কোথায়, তার কি হয়েছিল। সমস্ত ব্যাপারটা তার কাছে লম্বা সময়ের একটা ঘুমের মতো লাগছে। সে কি ঘুমিয়েছিল? ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে তোলে, তার অস্তিত্ব জানান দিচ্ছে। চোখ খুলে সিলিংয়ের দিকে ভালো করে তাকিয়ে দেখে এটা তার রুম নয়। তার ঘরের দেয়ালের পেইন্ট ধবধবে সাদা, আকাশি নয়। উর্বি নড়েচড়ে উঠে ডান পাশে মাথা ঘুরিয়ে তাকায়, দেখতে পায় রওনককে। রওনক জানালার কাছে দাঁড়িয়ে ওদিকে ফিরে কফি খাচ্ছে সম্ভবত। উর্বি চিন্তিত ভঙ্গিতে আশেপাশে তাকায়। সে কি হসপিটালে? এটা কোন রুম? দরজা খোলা, জানালা থেকে আসা মৃদুমন্দ বাতাসে দরজার সাদা রঙের ফিনফিনে পাতলা পর্দা সমান তালে নড়ছে উঠছে। উর্বি উঠে বসতে যায়। বাম হাতে ভর করে উঠতে গিয়ে হঠাৎ বাম হাতের কবজিতে প্রচণ্ড ব্যথা অনুভব করে। তাকিয়ে দেখে তার বাম হাতের কবজিতে ব্যান্ডেজ। তৎক্ষণাৎ উর্বি মাথা ঘুরিয়ে রওনকের দিকে তাকায়। রওনক এক পলক উর্বির দিকে তাকিয়ে আবারও ঘুরে জানালার বাইরে দৃষ্টি রেখে কফির মগে চুমুক দিয়ে স্বাভাবিকভাবে বলে ওঠে, আমি তোমার সাহস দেখে ইমপ্রেসড। সত্যি মৃদুলা উর্বি, আই এম রিয়েলি ইমপ্রেসড। ইউ আর এ জিনিয়াস। না মানে সুইসাইড করার এত এত আরামদায়ক পদ্ধতি থাকতে তুমি রক্তারক্তির পথ বেছে নিলে। স্লিপিং পিল খেতে পারতে, ঘুমিয়ে ঘুমিয়ে মরতে। কিন্তু তুমি যে প্রোডাক্টিভ তা বোঝাতে চেয়েছ। আর হাতটাও কেটেছ দারুণভাবে, একেবারে সোজা করে। আমি স্কেল দিয়ে মেপেছি 1.5 ইঞ্চি, না কম না বেশি। হাউ পারফেক্ট, রিয়েলি ইমপ্রেসড। উর্বি ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রওনক ঘুরে উর্বির দিকে তাকায়। উর্বি এলোমেলো দৃষ্টি দিয়ে আশেপাশে তাকিয়ে ধীরে ধীরে নিজের পেটে হাত দেয়। রওনক সেদিকে তাকিয়ে বলে, ও ঠিক আছে, আর খবরদার ওর কথা তোমার ভাবতে হবে না, ওর জন্য আমি আছি। রওনকের এই কথাতে উর্বি রওনকের মুখের দিকে তাকায়। রওনকের এই কথাটি তীব্র অভিমান নয়তো ঘৃণা মিশে আছে যে উর্বি টের পাচ্ছে। উর্বি মাথা নিচু করে বসে থাকে। রওনক দাঁতে দাঁত চেপে ধমকে বলে ওঠে, ও আমার বাচ্চা, তোমার কাছে ওর কোনো মূল্য না থাকতে পারে, আমার কাছে আছে। উর্বি মাথা তুলে ফুপিয়ে ওঠে, আটকে আটকে বলে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আবারও অনেক বড় ভুল করে ফেলেছি শর্মির পাপা। উর্বির কান্না রওনককে বিচলিত করে না। সে গিয়ে কেবিনের দরজা ভেতর থেকে লক করে দেয়। তারপর এসে উর্বির বেডে উর্বির মুখোমুখি বসে। উর্বির চোখের পানি মুছে বলে, ভুল করেছি আমি। রওনক উর্বির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে ঠান্ডা গলায় বলে, এখন যে কাজটা করতে যাচ্ছি তাতে পরে অনুশোচনা হয়তো করব, অপরাধ বোধে হয়তো ভুগব মৃদুলা উর্বি, কিন্তু বর্তমানে আমার মানসিক শান্তির জন্য
কাজটা করতেই হচ্ছে আমাকে, তাই আগেই সরি বলে নিচ্ছি। উর্বি ঝাপসা চোখে রানাফের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, কি? উর্বির শব্দটা শেষ করার আগেই রানাফ সজোরে তার ডান গালে একটা চর বসিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব উর্বি নিজের ডান গালে হাত চেপে ধরে মাথা ঘুরিয়ে অবাক চোখে রানাফের দিকে তাকাতেই রানাফ তার বাম গালে আর একটা চর মারে সজোরে। উর্বি দুই গালে হাত চেপে রানাফের চোখের দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকে। তার গাল দুটো ব্যথায় টনটন করছে, মাথাটা ঝিমঝিম করছে। রানাফ ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, দাঁতে দাঁত চেপে সে বলে, হাত নামাও, গাল থেকে কিছুই হয়নি তোমার। এত বড় একটা ব্লান্ডার করেও এখানে নির্লজ্জের মতো বসে আছো জীবিত সুস্থ শরীরে, তার এই দুটো থাপ্পড় কিছুই হয়নি, হাত নামাও। কিছু সময় রানাফের দিকে তাকিয়ে থেকে উর্বি মাথা নিচু করে ফেলে। রানাফ চেঁচিয়ে ওঠে, ভুল? এটা তোমার কাছে ভুল ছিল নির্দয় মহিলা? উর্বি গাল থেকে হাত সরায় না, না রানাফের দিকে তাকায়, চোখ বেয়ে আপনা আপনি পানি ঝরছে তার। রানাফ এগিয়ে গিয়ে উর্বির থুতনি ধরে মাথাটা মুখটা উঁচু করে তুলে খ্যাপা কণ্ঠে চেঁচিয়ে ওঠে, স্টপ, আই সেড স্টপ। এসব ফালতু আবেগ আমার সামনে ঝরিয়ে আর পার পাবে না তুমি। আই সেড স্টপ। উর্বি পুনরায় ফুপিয়ে ওঠে, আটকে আটকে বলে, ভুল করেছি। রানাফ সে কথায় পাত্তা না দিয়ে বলতে থাকে, তুমি স্ত্রী হিসেবে কতটা অযোগ্য তা তো প্রমাণ করেই দিয়েছ, আর আজ প্রমাণ করে দিয়েছ মা হবারও তোমার কোনো যোগ্যতা নেই। তুমি একজন অযোগ্য মানুষ, একটা অপাত্র তুমি। কত বড় সাহস, কত বড় ধৃষ্টতা তোমার মধ্যে যে আছে, সে তোমার একার নয়, আমারও অংশ। কত বড় ধৃষ্টতা তুমি দেখিয়েছ, হার্টলেস কোথাকার। চেঁচাতে থাকে রানাফ। উর্বি নিজের পেটে হাত রাখে। রানাফ উর্বির হাতটা তার পেট থেকে এক ঝটকায় সরিয়ে দিয়ে চেঁচিয়ে বলে, খবরদার বলেছি তো, ওর কথা আর মাথায় আনতে হবে না তোমার। তোমার এই ফেক কনসার্ন তুমি ভুলেও আর দেখাবে না, না আমার প্রতি না আমার বাচ্চার প্রতি দেখাবে না তোমার এই ফেক কনসার্ন। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রানাফ বলতে থাকে, কি শত্রুতা তোমার আমার সাথে? আজ আমাকে একেবারে সন্তান হারাই করে দিতে চাইলে বলো কি শত্রুতা? উর্বি নিস্তেজ কণ্ঠে বলতে থাকে, আমার কি হবে, কি হয়ে গিয়েছিল আমি নিজেও জানি না শর্মির পাপা। কি হয়ে গিয়েছিল জানো না? কচি খোঁকি তুমি, অথচ ঠান্ডা মাথায় 20 লাইনের একটা চিঠি লিখে ফেললে। উর্বি হাঁপাচ্ছে, হাঁপাতে হাঁপাতে বলে, শুধু মনে হচ্ছিল ওই যে দরজার বাইরে পা রেখে চলে গেলেন, ওই যে যাওয়াটাই একেবারের জন্য দূরে যাওয়া, আমার থেকে, আমার বাচ্চার থেকে। রানাফ বেডের একপাশে ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ে। উর্বি সে কথার উত্তর না দিয়ে বলতে থাকে, একটা উপকার করবে দয়া করে। কি? উর্বি অস্ফুট স্বরে বলে। রানাফ নিস্তেজ হয়ে বলতে থাকে, এই বাচ্চাটিকে আমাকে দাও। সে অবধি কষ্ট করে থাকো, তারপর তোমার এই সব মনে হওয়া আবেগ অনুভূতি নিয়ে জাহান্নামে যাও, শুধু দয়া করে আমার বাচ্চাটাকে মেরো না। আমার এটা মনে হয়, আমার ওটা মনে হয়, এসব মনে হওয়া তুমি তোমার কাছেই রেখো। উর্বি চুপ করে থাকে। রানা একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বলে, কি ভীষণ খুশি হয়েছিলাম যেদিন হসপিটালের রেডিওলজি বিভাগের প্রধানের কাছ থেকে জানলাম আমি বাবা হতে যাচ্ছি আবারও। আমি চাইতাম আমার আর তোমার ভালোবাসায় কেউ জন্মাক, যার কাছ থেকে তুমি মা ডাক শুনতে পারো। একটু সময় নিতে চাচ্ছিলাম যাতে তুমি শারীরিকভাবে একটু ফিট হও, কিন্তু আল্লাহর ইচ্ছে ছিল তাই আগেই দিয়েছেন। আল্লাহরই উপহার আমি অতি সানন্দে গ্রহণ করেছিলাম উর্বি, আর তোমার কাছে সে এতটাই তুচ্ছ হয়ে গেল। আর আমি কাকে কি বলছি? একজন পাষণ্ডী নাটকবাজ মহিলাকে, যার কাছে দুনিয়ার লোকজন তাকে কি দিল, কি বেশি দিল কি কম দিল, সে কার কাছ থেকে কি পেল, শুধু সেটাই ম্যাটার করে। আর সে অন্যকে কি দিল না দিল তা নিয়ে কখনোই ভাবেই না। কথাগুলো বলতে বলতে রানাফ দীর্ঘশ্বাস ছাড়ে। উর্বি রানাফের দিকে তাকিয়ে থাকে। রানাফ এবার সরাসরি উর্বির চোখে চোখ রেখে নরম গলায় বলে, দয়া করে বাচ্চাটা জন্মানো পর্যন্ত অপেক্ষা করো কষ্ট করে, তারপর আমি সম্মানের সাথে তোমার সব বর্বরতাকে মেনে নেব। তারপর ভুলে যাব আরেকটি বার আমার জীবনে কেউ এসেছিল। উর্বি রানাফকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। তার চোখের পানিতে রানাফের শার্ট ভিজে যাচ্ছে।
রানব কিছুক্ষণ চুপ করে থেকে বলতে থাকে, কতটা নিঃস্ব লাগছিল নিজেকে। আমি তো এই মেয়েটিকে আঁকড়ে ধরিনি উর্বি, আমি আঁকড়ে ধরেছিলাম কোমল হৃদয়ের একজন নারীকে। এই মেয়েটিকে নয়, যার আমার প্রতি কোনো ভালোবাসা নেই, আমাদের বাচ্চার প্রতি কোনো ভালোবাসা নেই, যে শুধু নিজের ভালো থাকাটাকে প্রাধান্য দেয়। একটু থেমে রাওনাপ আবারও বলে, একজন স্ত্রী ভুল হোক বা অন্যায় হোক, একজন স্বামী অভিযোগ তুলবে না। স্বামী স্ত্রীর সম্পর্কে এটাও একটা অধিকার। তুমি জানো, তুমি তো আমাকে সে অধিকারও দিলে না। ভাবতাম তুমি আমাকে সম্মান করনি, কিন্তু না, ভুল আমি। তুমি আমাকে স্বামী বলে স্বীকারই করনি। উর্বি কেঁদে যাচ্ছে। রানব বলে, প্রথমে সীমালা এসে চলে গেল, তারপর তুমি এই স্টেপ নিলে। তোমরা জীবনে আসো কেন বলো তো? কথাটা বলতে গিয়ে রানফের গলা কেঁপে ওঠে। উর্বি মাথাটা ঠেকিয়ে রাখে, দু হাতে খামসে ধরে মোচড়াতে থাকে রানফের শার্ট। রানব বলতে থাকে, শর্মি শুধু বলে যাচ্ছে আন্টি কোথায়, আন্টি কেন আসছে না, আন্টি ঠিক আছে তো, তুমি একটিবার ওর কথা ভাবলে না? তোমাকে স্বার্থপর বললেও তো কম বলা হয় উর্বি। উর্বি কাঁপছে। রানব বলতে থাকে, আমি বলেছি আমার প্রতিটি সন্তানের সুস্থতা চাই আমি, আর তুমি কত বড় দুঃসাহস দেখিয়েছে একজন বাবার থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। তুমি বিকৃত মস্তিষ্কের মহিলা, যে একটা সুস্থ স্বাভাবিক জীবন ডিজার্ভই করে না। তোমার উপযুক্ত স্থান পাগলা গারদ। উর্বি নিশ্চুপ। রানব বলে, ভুল হয়ে গিয়েছে, সত্যি ভুল হয়ে গিয়েছে। অন্ধের শহরে আয়না বিক্রি করেছি আমি, এতদিন ভুল করেছি, আর তার মাসুল গুনছি আমি। একটু থেমে আবারও বলে, এতটাই ব্যর্থ আমি উর্বি। উর্বি রানফের চোখে চোখ রাখে। রানফ কণ্ঠে পুনরায় কাঠিন্যতা এনে বলতে থাকে, কি ভেবেছিলে আমার সাথে একটার পর একটা অন্যায় করে ভিকটিম কার্ড প্লে করে পার পেয়ে যাবে? এই ইনোসেন্ট চেহারা, এই চোখের পানি, এগুলো দিয়ে কাজ হবে না উর্বি। আমার তোমার সাথে বোঝাপড়া আছে, তার আগে কোথাও পালাতে পারবে না তুমি। অনেক হয়েছে তোমার ভালো থাকা না থাকার হিসাব, এখন তুমি আমাকে হিসেব দাও। তুমি জীবনে যতটুকু ভালো থাকো নি, তুমি অন্যকে কি রেখেছো হিসাব দাও আমাকে। উর্বির চোখের পানি মোছে। রানব উর্বির থতনি উপরে তুলে বলতে থাকে, কি চাই তোমার? একটা জীবনে ভালো থাকতে, মানসিকভাবে সুস্থ থাকতে, আর কি চাই জানি বলতে পারবে না, কারণ তুমি পাগল, ব্রেনলেস মহিলা। তোমার ইন্টেনশনই হচ্ছে তুমি তোমার দুঃখের সাগরে সাঁতার কাটতে থাকবে। কেউ তোমাকে উদ্ধার করতে গেলে তাকে বলবে আরেকটু থাকি। তুমি কি চাও? তুমি নিজেও জানো না, তবে আমি জানি আমি কি চাই। আমি আমার সন্তান চাই উর্বি। আমি হাত জোর করছি তোমার কাছে, আমার প্রতি এতটা নির্দয় হো না। ওটাই প্রথম, ওটাই শেষ। আর কখনো কোনো অধিকারের ভিত্তিতে তোমার প্রতি অভিযোগ তুলব না, কথা শোনাবো না, নিজের অনুভূতি জানাবো না, খারাপ লাগা ভালো লাগা শেয়ার করব না, এবং আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে একজন স্বার্থপর স্ত্রীকে তার নিজের মতো করে ছেড়ে দেওয়ার। শুধু বিনিময়ে আমি আমার সন্তানের সুস্থতা চাচ্ছি। একজন বাবা তোমাকে রিকোয়েস্ট করছে, আমার বাচ্চার ক্ষতি করার চেষ্টাও করবে না তুমি। দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে। কিছু সময়ের জন্য পুরো কামরা নিস্তব্ধ হয়ে আছে। ভেজা গাল দুটো অস্বস্তি দিচ্ছে উর্বিকে। উর্বি হাতের পিঠ দিয়ে গাল মুছে নেয়। বাইরে থেকে দরজায় ঠকঠক আওয়াজ হয়। রানব মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। দরজার বাইরে একজন জুনিয়র নার্স দাঁড়িয়ে বলে ওঠে, স্যার, ম্যাম। ম্যাম একেবারেই ঠিক আছে, আফসানা তুমি যাও। আফসানা রানফের কথায় চলে যায়। কেবিনের বাইরে এমার্জেন্সি ডেস্কে বসা দুজন নার্স মুখ চাওয়াচাই করছে। একজন চাপা স্বরে অপরজনকে বলছে, দরজা বন্ধ করে কি করছেন স্যার? আরেকজন নার্স গলা খাকারি দিয়ে নিচু গলায় বলে, হয়তো স্যার তার ওয়াইফকে জীবনমুখী শিক্ষা দিচ্ছে। রানব ঘাড় ঘুরিয়ে উর্বির দিকে তাকায়, তারপর ঠান্ডা গলা বলতে থাকে, আমাকে দেখে একটু অবাক হয়েও না তুমি? এখন আমি হার্ট সার্জন রানব করিম নয়, আমি মৃদুলা উর্বির স্বামী রানব করিম খান। এই বন্ধ কামরার ভেতরে আজ কোনো অভিজ্ঞ ডাক্তার কিংবা পেশেন্ট নয়, বরং দুজন স্বামী স্ত্রী আছে উর্বি। কোনো ডাক্তার তোমার সাথে কথা বলছে না, তোমাকে দেখছে না। একজন ডাক্তারের চোখে তুমি সহানুভূতি ডিজার্ভ করো এই অবস্থায়, কিন্তু একজন স্বামী নিজের বিধ্বস্ত অনুভূতি পাশে সরিয়ে রেখে তোমাকে দেখবে না। এতটা মহান ভেবো না আমাকে। বোঝাপড়া দুজন,
স্বামী স্ত্রীর হচ্ছে, অনুভূতির দ্বন্দ্ব দুজন স্বামী স্ত্রীর হচ্ছে। উর্বি চুপ করে আসতে রানব বলতে থাকে, চলো হিসেব শুরু করি। তুমি গত 7 বছর অনেক কিছু সহ্য করেছো উর্বি, আমি জানি। যেগুলো শিখি ভাগও আমি সহ্য করিনি জীবনে। গত কয়েকদিনে তোমার ওপর দিয়ে কি বয়ে গিয়েছে আমি সব জানি উর্বি। কোনো কিছুই আমার অবগতি উপলব্ধির বাইরে নয়। কিন্তু তুমি জানো না উর্বি, এত কিছু সহ্য করার পরেও যে মেয়েটা কখনো সুইসাইডের কথা মাথায় আনেনি, সেই মেয়েটা শুধুমাত্র কিছু ভুল ধারণার উপর ভিত্তি করে, কিছু ভুল ধারণাকে আঁকড়ে ধরে নিজের জীবনটা খোয়াতে বসেছিল। শুধু নিজের জীবন নয়, সাথে আরও একটা প্রাণ। উর্বি, তোমার ধারণাগুলো যদি সত্যি হতো তাহলে আমি বিন্দুমাত্র আফসোস করতাম না। কিন্তু তোমার ধারণা সব ভুল উর্বি। ওটা বিতৃষ্ণা ছিল না মৃদুলা উর্বি, ওটা একজন স্বামীর অধিকার বোধ ছিল স্ত্রীর প্রতি। অধিকার বোধ কখনো বিতৃষ্ণা হতে পারে না। আমি তো প্রশ্ন তুলেছিলাম, কেন আমাকে ভরসা করতে পারলে না? সেটা কিভাবে তুমি বিতৃষ্ণা ধরে নিলে? উর্বি, আমি একটা রক্ত মাংসে গড়া মানুষ। আমি যদি তোমার মনের মতো প্রতিক্রিয়ায় দেই, তবে আমার স্বকীয়তা কোথায়? একজন মানুষ কখনো আরেকজন মানুষের মনের মতো স্যাড অ্যান্ড রিয়াক্ট চাইলেও করতে পারে না। তবে অপর মানুষটা চাইলেই বোঝার চেষ্টা করতে পারে যেটা তুমি করনি। কি? এখন নিশ্চয়ই এটা বলবে যে আমি কেবল আমার বাচ্চার কথাই ভেবেছি, বাচ্চার কথা ভেবে তোমার জন্য কষ্ট পেয়েছি, কারণ আমি শুধু বাচ্চার প্রতি কনসার্ন দেখাচ্ছি। তোমার এই পরিস্থিতিতেও আমি শুধু বাচ্চা করছি। বাচ্চাটা না থাকলে এতটা কনসার্ন দেখাতাম না, এটাই বলবে তো, তাই না? বলো বলো, ট্রাস্ট মি উর্বি। আমি একটু অবাক হব না তুমি এখন এমন বললে, কারণ তোমার চরিত্র অনুযায়ী তো তুমি বলবে। উর্বি চুপ করে থাকে। রানব বলতে থাকে, হ্যাঁ, এটা যদি তুমি বলো তাহলে ঠিকই বলবে, কারণ সত্যিই আমার কনসার্ন শুধু আমার বাচ্চার জন্যই। আমি কেন মৃদুলা উর্বিকে নিয়ে ভাবি না? আমি খুব খারাপ একজন স্বামী যাকে ভরসা করা যায় না। উর্বি রানফের দিকে তাকায়, নীরবতা ভেঙে বলে ওঠে, আমি এমন কিছু ভাবিনি। আমি তো বললাম, চিঠিতে লিখলাম, আমি বেঁচে থাকলে এমন ভুল হতেই থাকবে, আর আমার জীবনের ফুলগুলো কষ্ট পাবে তাই। আর মরে গেলে ফুলগুলো আর কষ্ট পাবে না, অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল, এমন হবে, তাই তো? উর্বি রানফের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কিছু বলতে যাবে, তখনই রানফ উর্বিকে থামিয়ে দিয়ে বলে, উর্বি, শর্মির কষ্ট তোমার জন্য, তোমার ভুলের জন্য হয়েছে কি হয়নি, সেই যুক্তি তর্কে যেতে চাচ্ছি না। আমি শুধু জানি শর্মির এই অবস্থার জন্য মৃদুলা উর্বি কিছুটা হলেও দায়ী থাকলেও একজন মা কখনো দায়ী নয়। উর্বি, আমি তো অনেক দিন আগে থেকে এমন ভেবে ফেলেছি, তুমি ভাবতে বাধ্য করেছ। সেখানে আমি একজন মা উর্বিকে কিভাবে দোষারোপ করব? এতটা ধৃষ্টতা আমার নেই। আমি তো অভিযোগ করেছি আমার স্ত্রী উর্বিকে, সেটুকু কি আমার অধিকারের মধ্যে পড়ে না উর্বি? উর্বির দু চোখ বেয়ে 2 ফোঁটা তরল গড়িয়ে পড়ল। মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে, পড়ে। অভিযোগের ধরনটা ভুল ছিল নাকি তোমার বোঝাটা ভুল, সেগুলো নিয়েও যুক্তিতর্কে যাব না। কিন্তু উর্বি, তুমি গোটা ব্যাপারটা জাস্ট আমি আবারও ভুল করেছি শর্মির পাপা বলে শেষ করে দিলে। তোমার একটা ভুলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল উর্বি। পুরোটা সময় ছটফট করেছি, বলেছি, উর্বি শুধু আমাকে ভুল বুঝে যেও না। তোমার কাছে আমার অসহায় অনুভূতির সমর্পণকে তুমি আমার বিতৃষ্ণার বহিঃপ্রকাশ ভেবে চলে যেও না। আমি কখনো অভিযোগ তুলব না, যত ইচ্ছে বোকামি করো। উর্বি পুনরায় ফুপিয়ে ওঠে, মাথাটা রানফের গায়ে ঠেকে বলতে থাকে, ক্ষমা চাচ্ছি। রানফ একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজের হাতের দিকে তাকায়। তারপর বলে, একটা সময় মনে হয়েছে তুমি নেই, চলে গিয়েছ, সব শেষ, আমি হারিয়ে ফেলেছি তোমাকে। রানফের সে কথায় উর্বি টের পায় কি প্রগাঢ় ভালোবাসা উর্বি হারাতে বসেছিল অভিমানের বশে। পোড়া কপাল তো আজীবনেরই পোড়া। সে নিজেই কিনা বাকিটা শেষ করে দিচ্ছিল। তার সাথে যে তার মধ্যে বেড়ে উঠেছিল তাকেও কিনা আবারও সে একই মহাপাপ। সে কত জঘন্য। উর্বি হাউমাউ করে কেঁদে বলতে থাকে, পাপ করেছে আমি, মহাপাপ। রানা উর্বির গাল দুটো ধরে নরম গলায় বলে, কাঁদতে হবে না, এবার একটু থামো।
এটা ছাড়া আর কি কিছুই পারো না তুমি? থামো, এবার থামো। রওনক পুনরায় নিজের হাতের দিকে তাকায়, তারপর অসহায়ের মতো উর্বির দিকে তাকায়, তারপর বলে, আমি কঠোর হয়ে থাকতে পারি না উর্বি, চাইলেও পারি না। আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো কোনো ধরনের অধিকার বোধ দেখাবো না যা তোমাকে অস্বস্তি দেয়। উর্বি বেডের চাদর খামছে ধরে, কণ্ঠে আকুতি নিয়ে বলে, কেন দেখাবেন না? 100 বার দেখাবেন, 1000 বার দেখাবেন, আমি ক্ষমা চাইছি তো। রওনক তাকিয়ে থাকে, উর্বি বলতে থাকে, ক্ষমা করে দিন আমাকে, ক্ষমা করে দিন না, আমি প্রমিস করছি আজকের পর থেকে আমি আর কোনো ভুল করব না যে আপনাকে কষ্ট দেয়। আমার জীবনের ওপর আপনাদের পূর্ণ অধিকার আছে, আপনারাও এই জীবনের দাবিদার। প্রমিস করছি আপনাদের অনুমতি ব্যতীত এই জীবনকে আর কষ্ট দেব না আমি। রওনক চোখ সরিয়ে নেয় অবিশ্বাস আর অভিমানে। উর্বি তা বুঝতে পারে, 2 হাতে রওনকের গাল আগলে ধরে মুখটাকে নিচের দিকে ঘুরিয়ে নেয়। তারপর কাতর কণ্ঠে বলে, শর্মির পাপা। রওনক হাত মুঠো করে ফেলে, ভিতরটা অনুভূতি তোলপাড় করলেও বাহিরে কাঠিন্যতা বজায় রেখে চুপ করে থাকে। উর্বি পুড়ছে, অপরাধ বোধ হচ্ছে তার। ভীষণ নরম গলায় বলে, একজন সুইসাইডের পেশেন্টকে চড় মারা, এখন তার থেকে মুখ ঘুরিয়ে থাকা অযোগ্য ডাক্তার, আপনিও যে খুব হৃদয়হীন। আমার মতো হৃদয়হীনের সাথে পাল্লা দিতে চাচ্ছেন নাকি? রওনক নিজের গাল থেকে উর্বির হাত সরিয়ে দিয়ে ধীরে ধীরে হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয়। উর্বির দিকে তাকে বলে, 7 বছর তুমি মানুষের গঞ্জনা শুনে কাটিয়েছে উর্বি, আর গত 24টা ঘন্টা আমি নিজেকে গঞ্জনা দিয়েছি। ওই 7 বছর আর এই 24 ঘন্টার মধ্যে কোনো পার্থক্য নেই উর্বি। উর্বি ঢোক গুলিয়ে নেয়। রওনক ধীরে ধীরে নিজের হাতটা উর্বির গালে রাখে, কাঁপা গলায় বলে, তুমি মুখে বললেও তুমি এখনো এটাই মানো, তুমি আমার জীবনের একক দাবিদার, তুমি তোমার জীবনের একক দাবিদার, সেখানে অন্য কারো কোনো অংশ নেই। না, মানি না। যখন আপনি আমাকে চড় মেরেছেন, ঠিক সেই মুহূর্তে আমি আপনার প্রতি করা আমার অবিচারের পরিমাণ উপলব্ধি করেছি। আমি একটু নারাজ হইনি ওই সময়টায়, বরং আমি আমার স্বামীকে অনুভব করতে পেরেছি। রওনক উর্বিকে কাছে টানে, 2 হাতে আঁকড়ে ধরে 2 গালে অগণিত চুমু দিতে থাকে। পরম স্পর্শে সিক্ত হয়েও উর্বি স্বস্তি পাচ্ছে না। মানুষটা তাকে ক্ষমা করতে পেরেছে তো। 2 চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বলতে থাকে, নিজেকে আরেকটি বার শুধরে নিতে আপনার সাহায্য দরকার, কথা দিচ্ছি নতুন উর্বিকে পাবেন। রওনক চুমু দিয়ে ভরিয়ে দেয় উর্বির 2 গাল, তারপর উর্বির 2 গাল হাত দিয়ে আগলে ধরে উর্বির চোখে চোখ রেখে বলে, বাড়িয়েছিলাম হাত সাহায্যের জন্য, তুমি নিলে না, এখন একা একাই করতে হবে তোমাকে। উর্বি আহত হয়, রওনকের দিকে তাকে বলে ওঠে, তবে কেন বলেছিলেন আমি আছি, আমি থাকবো? রওনক বলে, সেটা এখনো বলছি, বারবার বলবো, আমি আছি, আমি থাকবো, কিন্তু পুরনো উর্বিকে ভাঙতে হবে তোমায়, নিজের গড়তে হবে নিজের। উর্বি নিজের অসহায় অনুভূতি ঢাকতে শুকনো হাসি হাসে। মানুষটার এহেন আচরণ অস্বাভাবিক কিছু নয়। উর্বি বুঝতে পারছে উর্বিকে একটা লম্বা জার্নি শেষ করতে হবে। উর্বির জীবনে মানুষটার গুরুত্ব কতখানি এটা মানুষটাকে বোঝাতে। তার জীবনে মানুষটার দাবি আছে, অংশের মালিকানা আছে, এটা মানুষটাকে বোঝাতে তাকে কাঠখড় পোহাতে হবে। উর্বি চোখ মুছে রওনক গাল থেকে হাত সরিয়ে নেয়। উর্বি রওনকের দিকে তাকে বলে ওঠে, এই কদিনে বেশ বুড়ো হয়ে গেছেন আপনি শর্মির পাপা। রওনক ম্লান হাসে বলে, তোমাকেও কোনো 23-এর তরুণী লাগছে না মৃদুলা উর্বি। উর্বি হাসে, একটা বড় নিঃশ্বাস নিয়ে নেয়। বাইরে থেকে আবারও দরজায় ঠক ঠক আওয়াজ হয়। রওনক বলে, আফসানা, তোমাদের ম্যাম ঠিক আছে? স্যার, আপনার মা এসেছে। রওনক উঠে দাঁড়ায়। উর্বি তার দিকে তাকিয়ে আছে। রওনক বলতে থাকে, সবাইকে তোমার নিজের ফেস করতে হবে, আমার কিছু করার নেই, আমি চাই তুমি অপরাধ বোধে ভোগো। রওনক উঠে গিয়ে দরজাটা খুলে দেয় কেবিনের। রওশনারা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছেন, তার সাথে মোহনা আর অন্তরা। রওনক তাদের কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। রওশনা উর্বির মুখোমুখি বসে আছে। উর্বি মাথা নিচু করে বসে আছে। তার এই মুহূর্তে তার শাশুড়ির দিকে তাকানোর সাহস নেই। অন্তরা আর মোহনা তাদের শাশুড়ি ঠিক পেছনে দাঁড়িয়ে আছে।
রওশনারা উর্বির মুখের দিকে তাকিয়ে অন্তরাকে ডাকে, ছোট বৌমা। অন্তরা দ্রুত উত্তর দেয়, জি মা, তুমি আজ কালের মধ্যেই সামিলোর ওখানে চলে যাবে। ছেলেটা একা পড়ে আছে, এখানে বড় বৌমা দেখবে। সে তো সুস্থ হয়ে গিয়েছে। মেজো বৌমা, তুমিও চট্টগ্রাম চলে যাবে, তোমার বড় যা পুরোপুরি সুস্থ। অন্তরা তার শাশুড়ির মুখের দিকে তাকায়। মা ভাবির এই সময় মানে পোয়াতি হয়েছে, তাতে কি হয়েছে? আমরা বাচ্চা পেটে নিয়ে সংসার করিনি? এখনকার যুগের বউরা আরাম পেয়ে পেয়ে উচ্ছিনে যাচ্ছে। বেশি আরামে থাকলে অলস মস্তিষ্কে শয়তান বাসা বাঁধে। তোমার বড় যা এর ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। তুমি কালই রাজশাহী যাবে, মেজো বউ তুমি চট্টগ্রাম। এদিকটা বড় বৌমা দেখবে। উর্বি তার শাশুড়ির দিকে তাকায়, নরম গলায় বলে, মা। রওশনারা তার উত্তর না দিয়ে রানাবকে ডাকে, এই রানাব, বাড়ি নিবি কখন বৌমাকে? তোর হসপিটালে তোর রুগীর চেয়ে তোর ফ্যামিলির লোকজনই আস্তানা গেড়ে বসে থাকে 12 মাস। এই রানাব, বৌমা কি খাবে? আমার নাতির তো খাওয়ার সময় হয়েছে নাকি? উর্বি আবারও ডাকে, মা। রওশনারা শুনেও না শোনার ভান করে চুপ করে থাকে। উর্বির ডাকে সাড়া দেয় না। উর্বি আকুল হয়ে ডাকতে থাকে, মা। আপনি অন্তত এমন করতে পারেন না, আর তুমি করতে পারো বৌমা। উর্বির দিকে সরাসরি তাকিয়ে রওশনারা বলে। উর্বি শাশুড়ির দিকে তাকিয়ে থাকে। রওশনারা বলতে থাকে, তোমার জন্য আমার কষ্ট হয়েছে ভেবো না, আমার শুধু আমার নাতি নাতনির জন্য কষ্ট হয়েছে, আমার নিজের জন্য কষ্ট হয়েছে। একদিন তোমাকে বাড়িতে এনে আমি যাদের কষ্ট দিয়েছি তারা আজ আবার কষ্ট পাচ্ছে তুমি চলে যাচ্ছিলে বলে। আমি সেই নাতনিদের জন্য কষ্ট পাচ্ছি এ পর্যন্ত বলে রওশনারা থামে। তারপর দরজার দিকে তাকিয়ে বলে, দাদু ভেতরে এসো। উর্বি দরজার দিকে তাকায়। দরজার পর্দাটা ধীরে ধীরে সরিয়ে মাথা নিচু করে ভেতরে ঢোকে শাইমি। ধীর পায়ে হেঁটে এসে সে বেডের সামনে দাঁড়ায়। রওশনারা উঠে দাঁড়ায়। মোহনা আর অন্তরা শাশুড়িকে ধরে ধরে নিয়ে যায়। শাইমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে চোখ তুলে তাকায় না উর্বির দিকে। উর্বি নরম গলা বলে, শাইমি তাকাও। শাইমি তবুও দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে। উর্বি আবারও বলে, তাকাও শাইমি। শাইমি এবার ধীরে ধীরে মাথা তুলে তাকায়, তার দুচোখ ভর্তি পানি। উর্বি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। শাইমি চোখ বন্ধ করে ফেলে, পানি গড়িয়ে পড়ে বন্ধ চোখের কার্নিশ বেয়ে। উর্বি কিছু বলে না, তার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। কিছু সময় দুজনেই চুপচাপ। উর্বি বলে, শাস্তি দেবে পাপা আর দাদুর মতো, মুখ ঘুরিয়ে রেখে আমার থেকে। শাইমি ছুটে গিয়ে উর্বিকে জড়িয়ে ধরে। ক্লান্ত শরীরে উর্বি শক্তি ফিরে পায়। ডান হাতে আগলে ধরে অভিমানীর সপ্তদশীকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে শাইমি কাঁদছে, শব্দহীন কান্না। একটু পরপর কেঁপে উঠছে সে। শেফালি নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। ওয়ার্ড বয় এসে উচ্ছ্বাসকে একটা শার্ট পরিয়ে দিয়ে যায়। উচ্ছ্বাস বেডে হেলান দিয়ে বসে আছে। সাক্ষাৎ চৌধুরী জানালার কাছ থেকে সরে আসে। শেফালি হাতের খাবারটা ছেলের মুখের সামনে তুলে ধরে বলে, তোর মনে আছে আমার হাতের হালুয়া খাওয়ার জন্য তুই সবসময় কেমন পাগলামি করতিস? উচ্ছ্বাস ম্লান হেসে খাবারটা মুখে নিয়ে খায়। সাক্ষাৎ চৌধুরী একটা চেয়ার টেনে উচ্ছ্বাসের সামনে বসে। উচ্ছ্বাস বাবার দিকে তাকায়। সাক্ষাৎ চৌধুরী বলতে থাকে, সামনের সপ্তাহের রায় ঘোষণা হবে। উচ্ছ্বাস অত্যন্ত স্বাভাবিকভাবে বলে, ভালো কথা। শেফালি আগের মতো হু হু করে কেঁদে ওঠে না, খুব স্বাভাবিকভাবে নিজের নিয়তিকে মেনে নিয়ে উঠে দাঁড়ায়। শাড়ির আঁচল দিয়ে নিজের আদরের ছেলের মুখ মুছিয়ে দিতে থাকে। সাক্ষাৎ চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, কেন করলে? উচ্ছ্বাস বাবার দিকে তাকিয়ে হেসে ফেলে। মুহূর্তে বুকের ডান পাশে যন্ত্রণা অনুভব করে। হাত দিয়ে ব্যান্ডেজ চেপে ধরে যন্ত্রণাটুকু হজম করে। খানিক বাদে নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, কখনো ভালো ছেলেও হতে পারিনি, না হতে পেরেছি ভালো প্রেমিক, ভাবলাম সেরা খারাপ মানুষ হই। উচ্ছ্বাস হাসতে হাসতে হেলান দিয়ে দুচোখ বন্ধ করে ফেলে। সাক্ষাৎ চৌধুরী অসহায়ের মতো ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। শেফালি ছুটে কেবিন থেকে বেরিয়ে শাড়ির আঁচল মুখে চেপে ধরে কাঁদছে। কেবিনের বাইরে পাহারা দিতে থাকা কনস্টেবল দুজন তাকে দেখছে তাকিয়ে তাকিয়ে। ম্যাম, আপনি এখানে? নার্সের ডাকে উর্বি পিছু ফিরে তাকায়। নার্স মেয়েটা উর্বির কাছে এগিয়ে এসে বলে, ম্যাম কোথায় যাচ্ছেন আপনি? উর্বি আশেপাশে তাকিয়ে বলে, 3 তলায় শর্মির কাছে। খেপেছেন ম্যাম? স্যার জানতে পারলে আমি বকা খাবো। আপনি কেবিনে চলুন, কিছু হবে না। তোমার স্যারের সব বকা আমি খেন এবং আমি একটু যাই শর্মির কাছে।
নার্স উর্বির দিকে তাকিয়ে থাকে। উর্বির কণ্ঠে অনুরোধের সুর। এখন কেন যেতে চাইছ? রানফের কণ্ঠস্বর শুনে চমকে ওঠে দুজনে। রানফ দাঁড়িয়ে আছে তাদের পেছনেই। উর্বি মাথা ঘুরিয়ে তাকায়। রানফ নার্সের দিকে এক পলক তাকায়। নার্স চলে যায়। মাথা ঘুরিয়ে উর্বির পা থেকে মাথা পর্যন্ত চুপচাপ দেখে, তারপর বলে, এখন কেন শর্মিকে দেখতে যেতে চাইছ? উর্বির অভিমান হয় টানা একটা দিন। কঠিন কঠিন কথা শুনেও মন ভরেনি। এখন রাত দুপুরে এসেছে কথা শোনাতে। উর্বির ইচ্ছে করলো দুটো কথা শুনিয়ে দিতে। ইচ্ছে করলো বলতে, হার্ট সার্জন, আপনার নিজের হার্ট কই? কিন্তু সে বলল না। নিজেকে শুধরে নিয়ে নিজেকে নিজে বলল, মেনে নে উর্বি, তুই দোষী। এই গোস্বাটুকু মেনে নে। চোখ সরিয়ে নিচু গলা উত্তর দেয়, মরলে তো সব চুকে যেত, যেহেতু মরিনি তাই আমি আমার মেয়ের কাছে আসছি। কথাটা বলি উর্বি ধীর পায়ে হেঁটে চলে যায়। রানব দাঁড়িয়ে থাকে চুপচাপ। আসসালামু আলাইকুম। গল্পটা অনেক ভালো লেগেছে আমার। এই পর্ব পড়তে গিয়ে তো আমার চোখে রীতিমতো জল এসে গেছে। আর একটা কথা, আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। অনেক ভালো থাকবেন। আর নিয়মিত আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের প্রতিনিয়ত মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিও দেখেন, এই জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।